অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু তারপরও বলতে হচ্ছে এই কারণে যে পুরো দেশের ক্ষমতার যে চাকা, স্টিয়ারিং, এটি তার হাতে। কিংবা ধরুন যে জাহাজ, পুরো দেশটাকে যদি আপনি একটা জাহাজের সঙ্গে তুলনা করেন, আমরা সবাই যাত্রী, আর সেই জাহাজের ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি চান বা না চান, তার সফলতা যেমন আপনাকে আন্দোলিত করবে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র, ব্যক্তি, পরিবার, সমাজ, সব ক্ষেত্রে আপনাকে আনন্দময়তা দেবে। আর আপনি যদি প্রলয়ের আশায় বা আতঙ্কে চোখ বুজে থাকেন এবং মনে করেন যে না, এই ধরনের কথা বলাটা ঠিক না, বলবো না, দেখবো না, কোনো কিছু করব না, অর্থাৎ আপনি যদি অন্ধ হয়ে যান বা চোখ বুজে থাকেন, জবান বন্ধ রাখেন, তবুও প্রলয় থেকে আপনি রক্ষা পাবেন না। আমি বহুদিন ধরে ধানমন্ডিতে বসবাস করছি। আমার জীবনে কখনো ধানমন্ডি এলাকাতে ছিনতাই করতে কাউকে দেখিনি। কিংবা এখানে গোলাগুলি, ঢাকা কলেজে যখন পড়েছি তখন ছাত্রনেতারা গোলাগুলি করেছেন বা পরস্পরের সঙ্গে মারামারি করেছেন। কিন্তু কোনো ছিনতাইকারী দিনে দুপুরে নিউ মার্কেট এলাকা, ধানমন্ডির মূল সড়ক যেটা মিরপুর রোড, সেখান থেকে একেবারে কলাবাগান পর্যন্ত প্রকাশ্য দিবালোকে ছিনতাই করতে বা কোমর থেকে চাকু বের করে কারো পিছনে ছুটতে আমি এই দৃশ্য দেখিনি, জীবনে দেখিনি। কিন্তু এই সপ্তাহ দেড়েক আগে বা সপ্তাহ দেড়েক আগে এরকম জুমার নামাজ পড়ে আসছি, তখন বিভৎস সে দৃশ্য। এক তরুণ কোমর থেকে সেই ধারালো চকচকে চাকু বের করে প্রকাশ্য দিবালোকে তার প্রতিপক্ষকে দাবড়াচ্ছে। কোনো ছিনতাইয়ের কোনো ঘটনা। সমস্ত মানুষ তাকিয়ে আছে। এ দৃশ্য তো ওখানে হয়নি কখনো। কিংবা কোনো ধনী ব্যক্তি কোটিপতি, তার কোটি কোটি টাকার সম্পত্তি লুট হয়ে গেছে। তো এরকম কোনো মানুষকে আমি লুট হতে দেখিনি এবং কাঁদতে দেখিনি। অসহায়ের মতো তিনি কান্না করছেন। আমি কখনোই আমার এই জীবনে কোনো পুলিশ কর্মকর্তাকে অসহায় অবস্থায় দেখিনি। মানে পুলিশের ওসি, এসপি, এই লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন, তারা বেসামরিক লোকের কাছে এসে সাহায্য চাচ্ছেন, কান্নাকাটি করছেন, অসহায়ত্ব বোধ করছেন, কিংবা থানার দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, কিংবা কারো কারো ভয়ে থানার ওসি তটস্থ থাকেন ওসির চেয়ারে বসে। এই দৃশ্য আমি কখনো দেখিনি, যেগুলো এখন হচ্ছে। সমাজে কি হচ্ছে, কে বিএনপি করে, আবার বিএনপির মধ্যে কে ভাইয়া গ্রুপ, আর কে বেগম খালেদা জিয়ার দল করেন, তার গ্রুপ, কে বেশি বিএনপি করেন, কে কম বিএনপি করেন, তারপর কে পোড় খাওয়া, কে খাওয়া না, বা একটা এলাকাতে কে কমিটির যে পক্ষের লোক, তার লোক, অর্থাৎ যার হাতে কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, তার লোক, বা কে এমপি পদপ্রার্থীর লোক, কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর লোক। এই যে বিভেদ এবং বিসংবাদ, এই বিভেদ এবং বিসংবাদ জনগণকে অতিষ্ঠ করে তুলছে। তারপর প্রশাসনকে অতিষ্ঠ নয়, অসহায় করে তুলছে। নোবডি ইজ ওয়ার্কিং অ্যাজ ওয়েল। তো কাজেই এই ঘটনাগুলো ঘটছে যখন, তখন ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কাজেই তাকে নিয়ে তো আলোচনা করতেই হবে। আমার ইচ্ছা না থাকলেও আলোচনা করতে হবে একজন নাগরিক হিসাবে, নিজের সচেতনতার জন্য, নিজের দায় মুক্তির জন্য, আর আমাকে যারা মনে করেন যে না, এই লোকটার কথা শোনা উচিত, তাদের জন্যে। আমি অবাক বিস্ময়ে ওনার দিকে তাকাই। এই গত ৩-৪ মাস ধরে উনি যখনই কোনো কথা বলেন, আগে ওনার কোনো বক্তব্য, মানে ৫ই আগস্টের আগে ওনার কোনো বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনতে পারিনি, ইংরেজিতে হোক বাংলায় হোক।
আমার কাছে আকর্ষণ করেনি। আমি বাংলাদেশের অনেকের বক্তব্য শুনেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুনেছি, টেলিভিশন শুনেছি, বক্তৃতা শোনা আমার অভ্যাস। তারপরে পত্র-পত্রিকা পড়া। এমনও হয়েছে জীবনে যে প্রতিদিন ৪-৫ ঘন্টা মানে ৮-১০ টা পত্রিকা না পড়লে আমার পেটের ভাত হজম হতো না। কাজেই অনেক অখাদ্য লিখা। কেউ পড়ে না। কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু নিবন্ধ ইংরেজিতে, বাংলাতে আমি পড়ার চেষ্টা করেছি। কিন্তু আমি আগ্রহ পাইনি। লেখার কোনো টান পাইনি। কিন্তু এই আগস্ট মাসের ৫ তারিখের পরে জাতির প্রয়োজনে তার কথাও আমাকে শুনতে হচ্ছে এবং তার যেকোনো পদ্য, গদ্য সেই জিনিসগুলো আমাকে অনুসরণ করতে হচ্ছে। এবং আমার জন্য সবচেয়ে ব্যর্থতা বা আতঙ্কের বিষয় হলো আমি কোনো কিছুরই ধারাবাহিকতা পাচ্ছি না। যেমন আমি ভিডিও করি। কেন ভিডিও করি? প্রথমত এই ভিডিওটা করতে আমার ভালো লাগে। আমি এটাকে জীবনের একটা অনুষঙ্গ মনে করি। আমার বিভিন্ন সময় বিভিন্ন পেশা ছিল, নেশা ছিল। তো সেই সকল পেশা এবং নেশা আমার রক্তের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিল, একটা সময় টক শো না করলে আমার ঘুম হতো না। এখন সেই জিনিসটা নেই। ২০০০ একেবারে ৯ থেকে শুরু করে ২০০০ আ সেই ২৪ সনের আ আগস্ট মাস পর্যন্ত। আগস্টের ৫ তারিখ পুরো আগস্ট মাসটি আমি এই টক শো এর পেছনে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু এখন আমার সেটা ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা ভিন্ন ব্যাপার। আমি এখন যাই না। অনেকে ডাকেন, তো যাই না। কিন্তু এখন আমি এই YouTube এর যে কথাগুলো, এটা আমার বেঁচে থাকার অবলম্বন। আমি এগুলো করি। এটা আমার একটা ফ্যাশন, এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা আইডেন্টিটি। তো তদ্রূপ আমার ব্যবসা-বাণিজ্য, আমার অফিস আদালত, আমার লেখাপড়া যা কিছু আছে, আমার তো সবকিছুর প্রতি একটা আকর্ষণ থাকবে। যার কারণে মানুষ কাজ করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা লাভের আকর্ষণ আছে, রাজনীতি করার আকর্ষণ আছে, এই জিনিসটি আমি কখনো দেখিনি। তার উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে মনের মধ্যে অবদমিত। যেমন আপনার মনের মধ্যে কোনো সেই বিশ্বসুন্দরী সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। আপনি এগুলো বলবেন না। আপনারও মনে হতে পারে যে, ইস! যদি আমি সম্রাট আকবর হতে পারতাম, আলেকজান্ডারের মতো ঘোড়ায় চড়ে দিক-বিদিক ছুটতে পারতাম, জুলিয়াস সিজারের মতো তলোয়ার চালাতে পারতাম। আপনার মনে হতে পারে, কিন্তু এগুলো উচ্চাকাঙ্ক্ষা, এগুলো আপনি কখনো কাউকে বলেন না। তো সিংহাসন আরোহণ করা, প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো অনেকেরই একেবারে মুদির দোকান যে দেয়, তারও উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে শ্রম দরকার, আগ্রহ দরকার, উদ্দীপনা দরকার, তারপরে যে কৃতজ্ঞতা দরকার, এর কোনোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আমি দেখছি না এখন। তাহলে তিনি এলেন কেন? তার যে বয়স, তার যে অভিজ্ঞতা, তিনি তো সফল একজন মানুষ। তার জীবনের ব্যর্থতাগুলো আমরা জানি না। কোথায় তিনি ব্যর্থ হয়েছেন আমরা কিছুই জানি না। আমরা শুধু জানি যে তিনি শুধুই একজন সফল মানুষ। আর আমরা জানি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, টার্গেটেড একজন মানুষ। তার প্রতি আমাদের শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা, তার সঙ্গে সহানুভূতি শেখ হাসিনার নির্যাতনের কারণে হয়েছে। তো সেই তিনি যখন ক্ষমতায় এলেন, আসার পর আমরা তো তাকে দেখে আসছি। কোথায় তার ইন্টারেস্ট, কোথায় তার ইন্টারেস্ট নেই, ইত্যাদি, ইত্যাদি। তো এই রাজনীতির ক্ষেত্রে আগেও তাকে আমরা ইন্টারেস্টেড দেখিনি। তিনি একেবারে শেখ হাসিনার পতনের একদিন আগ পর্যন্ত ঝুঁকি নিয়ে তার বিরুদ্ধে একটা টু শব্দ করেননি। এর অর্থ তিনি হয়তো সাহসী নন, অথবা তিনি ঝামেলা এড়াতে চান, অথবা তিনি একেবারেই উচ্চ মার্গের ভদ্রলোক, যে কারো বিরুদ্ধে সমালোচনা তিনি করতে চান না। যেমন ডক্টর কামাল সাধারণত কারো বিরুদ্ধে সমালোচনা করেন না, কখনই করেন না, অতি উচ্চ মার্গের। আবার অনেক অলি আল্লাহ প্রকৃতির মানুষ আছেন যারা রেসপন্ড করেন না, তাদের প্রতি জুলুম করা হলে আল্লাহর কাছে বিচার দেন। অতি সম্প্রতি দেখলাম যে বেগম খালেদা জিয়া একটা বক্তব্য দিয়েছেন, সেই ডক্টর আসিফ নজরুলের একটি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম তিনি শেখ হাসিনা সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। তো এরকম অনেকে হয়। তো ওনারও যে নীরবতা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু তার ভিতরে যদি দৃঢ়তা থাকতো,
বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতো, নেতৃত্বের গুণাবলী থাকতো, তিনি বিদ্রোহ করতেন। এবং তিনি যদি ২০১৪ সনে বিদ্রোহ করতেন, ২০১৫ সনে বিদ্রোহ করতেন এবং তিনি যদি বিএনপির অফিসে একদিনের জন্য যেতেন, জামাতের লোকদের সাথে বৈঠক করতেন, সারা বাংলাদেশ কিন্তু কেঁপে উঠত। সারা বাংলাদেশ। কিন্তু উনি এটা করেননি। উনি শেখ হাসিনার সঙ্গে খ্যাপাতে চাননি, বরং একেবারে শেষ সময় পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করার জন্য তিনি চেষ্টা করেছেন। সেটা ব্যর্থ হয়ে তিনি তার কর্মচারী তাদের সাথে নেগোসিয়েশন করে প্রায় ২০০ কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তিনি রাজি হয়েছেন। মামলা মোকদ্দমা তারা তুলে নেবে এবং বেশ একটা বড় অঙ্কের টাকা তিনি লেনদেনও করেছেন। কিন্তু সেটাও শেখ হাসিনার ইগোতে লেগেছে এবং সেই কারণে যে উকিল এই সমঝোতাটা করেছে সেই উকিলের বিরুদ্ধে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন লাগিয়ে দিয়েছেন। তখনও তিনি নড়াচড়া করেননি। তিনি আবার সেই আপদ বিপদকে তিনি মেনে নিয়েছেন। তো কাজেই ক্ষমতার জন্য তার যে লালায়িত মনোভাব, তার যে আকর্ষণ ইত্যাদি ইত্যাদি, এর কোনো কিছুই আমার মনে হয়নি যে তিনি খুব আগ্রহী বা এখনো মনে হচ্ছে না। তাহলে সঙ্গতিপূর্ণ প্রশ্ন যে তার যার কোনো ব্যাপারে আগ্রহ নেই, আর আগ্রহ না থাকলে অভিজ্ঞতাও থাকে না, আগ্রহ না থাকলে সেই সুফলও আসে না। তাই কেন তিনি এই জায়গাটিতে এলেন, এটাই প্রশ্ন। তো তার উত্তর তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে আমি এত কিছু ভেবে আসিনি, ওরা বলল, মানে ছেলেরা বলল, টেলিফোন করে বলল, বেশ কয়েকবার বলল, আমি প্রথমে রাজি হইনি। তারপরে যখন বারবার অনুনয় বিনয় করলো, পিড়াপিড়ি করলো, তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ছেলেরা যখন বলছে যাই, এই আসছি। এখন যদি সফল হই তো ভালো, কপাল ভালো, আর যদি ব্যর্থ হই তাহলে কপাল খারাপ। তো এই ধরনের কথাবার্তা দিয়ে তো আসলে রাষ্ট্র চলে না। সবারই প্রশ্ন, তাহলে তিনি কেন এসেছেন? আপনি মনোবিজ্ঞানীদের মতামত নেন, সাইকোলজিক্যাল যে থিওরি এটা প্রয়োগ করেন, তাতে আপনি দেখবেন যে উনি শেষের দিকে এসে, অর্থাৎ জুলাইয়ের এবং আগস্টের সময়টিতে এসে তিনি ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছেন। তিনি, আপনারা জানেন যে ফ্রান্সে ছিলেন এবং তিনি স্পষ্টতই বলেছেন যে আমি বাংলাদেশে আসব না। আমি ফ্রান্স থেকে কোন দেশে যাব এবং কোথায় থাকব, এই ধরনের আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম। এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছিলাম। আর আমার যারা আপনজন তারা বললেন যে আপনার আসার দরকার নেই, আপনি আসলেই গ্রেপ্তার হয়ে যাবেন। তো এরকম যখন পরিস্থিতি, তখনই জুলাই বিপ্লব হলো, আগস্ট বিপ্লব হলো এবং আমার কাছে এরকম একটা প্রস্তাব যখন এলো, তখন পুরোটাই অভাবিত, অযাচিত। তা আমার আসলে এত কিছু চিন্তা ভাবনা করার সময় ছিল না। এটা হলো ওনার সরল স্বগোক্তি। কিন্তু এটিকে যদি আপনি মনোবিজ্ঞানের ভাষায় নেন, সেটি হলো তিনি তার মামলা মোকদ্দমা নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন। তার সহায় নিয়ে, সম্পত্তি নিয়ে, তার দেশ বিদেশে যে সকল টাকা পয়সা রয়েছে সেগুলো নিয়ে ভীষণ রকম তিনি উদ্বিগ্ন ছিলেন। দ্বিতীয়ত, জেলকে তিনি ভীষণ রকম ভয় পেতেন। জেলে যাওয়াটাকে তার কাছে ভীষণ রকম পীড়া দিত। তৃতীয়ত, তিনি শেখ হাসিনাকে আরও ভয় পেতেন। মানে যেকোনো বিষধর, যেকোনো ক্ষমতাধর, যেকোনো বিধ্বংসী প্রাণীর চেয়েও তিনি শেখ হাসিনাকে ভয় পেতেন। তো সেই শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনার মুক্ত একটি বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে তিনি রাজার আসনে বসবেন, প্রধানমন্ত্রীর আসনে বসবেন, এরকম একটি প্রস্তাব তার যে সকল চিন্তা চেতনা এলোমেলো, কল্পনা সব কিছুকে এলোমেলো করে দিয়েছে। এটা হলো ফার্স্ট ঘটনা। দ্বিতীয়ত, যে তিনি চিন্তা করেছেন যে আমি যদি ক্ষমতায় বসি, খুব দ্রুত আমার মামলাগুলো আমি জিরো করে ফেলতে পারবো। আমার মামলাগুলো জিরো করে ফেলতে পারবো এবং আমার কাছ থেকে যেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, গ্রামীণ ব্যাংক, তারপরে গ্রামীণ ফোনের উপর যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে এনবিআর থেকে, তারপরে বিটিআরসি থেকে, এই জিনিসগুলো আমি খুব অল্প সময়ের মধ্যে ঝামেলামুক্ত হতে পারবো। আর এগুলো ঝামেলামুক্ত হওয়ার পরে এবার দেখা যাবে কি হয় বা না হয়। এটা তিনি সবার আগেই কগনিজেন্সে নিয়েছেন। তিনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, বিএনপির যে বর্তমান ঝামেলা, জামাতের ঝামেলা, সমন্বয়কদের ঝামেলা, এগুলো তিনি চিন্তাই করেননি। তিনি যে এই জিনিসগুলো চিন্তা করেছেন যে ক্ষমতায় বসলে তার এই ২-৩টি পয়েন্ট যেগুলো তার জন্য এই মুহূর্তে খুবই অস্বস্তিকর হয়ে পড়েছে, এই বিষয়গুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন।
এবং ঘটেছেও তাই। তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার আগেই, ক্ষমতা নেয়ার আগেই তার লোকজন গ্রামীণ ব্যাংকের সামনে গিয়েছে, সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এবং সেখানে রীতিমতো দখল হয়ে গেছে। সবার আগে বাংলাদেশে যদি কোনো কিছু দখল হয়ে থাকে সেটা হয়েছে গ্রামীণ ব্যাংক, তারপরে হলো ইসলামী ব্যাংক। তো যাই হোক, সেই গ্রামীণ ব্যাংক দখল হলো, তিনি এলেন এবং তার এই যে মামলাগুলো এত দ্রুততার সাথে নিষ্পত্তি হলো, যেটি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও তিনি সেটি পারেননি, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস করে ফেলেছেন। এখন তিনি ঝামেলামুক্ত, তার কোনো মামলা নাই, কোনো মকদ্দমা নাই, কোনো রকম পেন্ডিং ইস্যু নাই, ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলা নাই, এনবিআরের কোনো ঝামেলা নাই, বাংলাদেশ ব্যাংকের কোনো ঝামেলা নাই, সিআইডি, এসবি, ডিবি কোনো ঝামেলা নাই। তিনি এখন একেবারে মুক্ত একজন মানুষ। এখন এই যে বিমুক্ততা, এটি কি তাকে অসাড় করে তুলবে? এটি কি তাকে অলস করে তুলবে? এটি কি তাকে মানে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে? ওই যে বিখ্যাত একটি গান, আইয়ুব বাচ্চুর, "আর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে।" তো এই একই গান কিন্তু আবার আমাদের সেনাপ্রধান তিনিও গেয়েছেন। এই জুলাই আগস্ট বিপ্লবের প্রাক্কালে তিনি যখন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, তখন এই গানটি তিনি উচ্চারণ করেছেন যে, "আর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে।" এখন সেই যে সেনাপ্রধান কণ্ঠের গান, যেটি আইয়ুব বাচ্চু গেয়েছেন, তার অমর গান, এটি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি গাইছেন? আর আইয়ুব বাচ্চু যেহেতু চট্টগ্রামের মানুষ, উনি তো চট্টগ্রামের নামে একেবারে দরাজ দিল। তো সেই গানটি যদি তিনি গেয়ে থাকেন, শুনে থাকেন এবং তাকে উদ্বুদ্ধ করে থাকে, তাহলে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ? চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন ঘটনার প্রেক্ষাপট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।